দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠানসূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বুবলি বর্ণার একক চিত্রকলা প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা 2। প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্রকলার প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে 18 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠানসূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করব কখন বললাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9:30 থাকছে একক নাটক। কি করতেছো? অনেকগুলা নাম ঠিক করতেছি আমাদের বাবুর জন্য। আমাদের বেবির কয়টা নাম থাকবে? আমাদের বেবির একটা নামই থাকবে, তবে এখন লটারি হবে, লটারি করে দেখা যাবে কোন নামটা ঠিক হয়। দেখো তো কি নাম? প্রণতা। শ্রাবণ, আমি তো বেবির কোনো মুভমেন্টের পাচ্ছি না। আমার না খুব ভয় লাগতেছে। আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরে মুভমেন্টের পাচ্ছ না, এত টেনশন করার কি আছে? আর কি সময় দেখো। তুই অফিসে পরে যাস, বৌমা কোথায় যাচ্ছে সেখানে দেখ না, যাস ওর সাথে। আরে এতে চাকরি গেলে যাবে, সংসার আগে। বউবার যদি কিছু একটা হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেবি কিক মারছে। আলহামদুলিল্লাহ, তাহলে বাসায় চলো। তুমি একটু হাত দিয়ে দেখো। হাত দিয়ে না, ও যেন তোমার সাথে কি বলবে। কান দাও। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী উর্মি খান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি তো ভীষণ ভালো আছি। আপনি টাঙ্গাইলে থাকেন এবং টাঙ্গাইল থেকে আসা যাওয়া করেন, যে কোনো গানের কারণে হোক বা যে কোনো কাজের জন্য হোক। এটা তো অনেক হেক্টিক হয়ে যায়, এটা ব্যালেন্স করেন কিভাবে? আমার জন্য আসলে হয় না, কারণ হচ্ছে আমি আসলে অভ্যস্ত এবং জার্নি করাটা আমার একটা পছন্দের কাজ। আমি জার্নি করতেও আমার ভালো লাগে। আর আমি যেহেতু সবসময় ঢাকা টাঙ্গাইল যাওয়া আসা করি, তো এর জন্য আমার কাছে একদমই খারাপ লাগে না। এবং আরেকটা জিনিস আমি দর্শক মানে এনটিভির মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই ভাবে যে হচ্ছে টাঙ্গাইল হয়তো অনেক দূরে। টাঙ্গাইল কিন্তু ঢাকার সবচাইতে কাছের একটা জেলা। তো যেহেতু আমি টাঙ্গাইল সদরে থাকি, তো আমার জন্য আসা যাওয়াটা অনেক সহজ। 2-2.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ, 2-2.5 ঘন্টার মধ্যে একদম আমি এনটিভি স্টুডিওতে চলে এসেছি। আমার কাছে মনে হয় ঢাকার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে 2-2.5 ঘন্টা চলে যায়। একদমই কনভিনিয়েন্ট হয় আপনার জন্য, খুব একটা কঠিন হয় না। এখন গানের ব্যস্ততা কেমন, কি করছেন? এখন গানের ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালো। আমার নতুন একটা গান রিলিজ হলো আমার জন্মদিনে গত মাসে, তো গানটার ভালো সাড়া পাচ্ছি। সেটা কোথায় রিলিজ হয়েছে? গানটা আমি আমার নিজের
ইউটিউব চ্যানেল এবং আমার নিজের ফেসবুক পেজে আপলোড করেছি। এটার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আমার আগের যে মৌলিক গানগুলো ছিল প্রত্যেকটা গানই বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানিগুলোতে দেওয়া, মানে তাদের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে, কিন্তু তারপরেও আমি সেটার খুব বেশি যে বেনিফিট পাওয়া বা মানুষের কাছে পৌঁছানো, এখন যেহেতু সবাই জানে যে এখন এমন একটা যুগে আমরা আছি যে এখানে শিল্পীদের নিজেদেরই দেখা যায় অনেক কিছু করতে হয় একটা গানকে মানুষের কাছে পৌঁছাতে। আর সেই জন্য আমি চিন্তা করলাম যে অন্যদের দিয়ে না করি, এখন নিজের গানগুলো আমি নিজের চ্যানেল, আমার চ্যানেলটা একেবারেই নতুন, আমার চ্যানেলের নাম হচ্ছে সংস বাই উর্মি খান। তো যারা দেখছেন এই অনুষ্ঠানটা সবাইকে আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। কতদিন হলো আপনার নিজের ইউটিউব চ্যানেল তৈরি ইউটিউব করা? চ্যানেল একেবারেই নতুন, মাত্র 4-5 মাস হয়েছে। তো আমি এই গানটাও একটা বড় কোম্পানিতে দেওয়ার জন্য তাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমার এই গানটা যিনি ভিডিও ডিরেক্ট করেছেন আলমাসুদ ভাই, উনি হচ্ছে আমাকে সাজেস্ট করলেন যে আপু আপনার নিজের গান আপনি একটা কোম্পানিতে দিয়ে দিবেন, তারা কিন্তু সেভাবে আসলে এর আগেও যেটার আমি সম্মুখীন হয়েছি যে তারা সেভাবে টেক কেয়ার করবে না। তো কিন্তু আপনার নিজের যদি চ্যানেল থাকে, নিজের চ্যানেলে থাকে, গানটা কিন্তু যুগ যুগ ধরে থেকে যাবে এবং সেটা আপনার নিজেরই থাকবে। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে শুরু করি। আচ্ছা, নিজের ইউটিউব চ্যানেলের জন্য প্রথম কাজ করা, একদমই মানে সঙ্গীত জীবনের একটা দীর্ঘ ক্যারিয়ারের পরে এখন এরকম একটা সিদ্ধান্ত নিঃসন্দেহে আমি বলবো যে এটা অন্যদের জন্য যেমন অনুপ্রেরণা দিবে, আবার আপনার নিজের পথ চলাটাও মনে হয় অনেক সহজ করবে। এটাতে বড় ইনভেস্টমেন্ট কিংবা একটা বাজেটের ব্যাপারও কিন্তু চলে আসে। একদমই। তো সেই জায়গাতে একটু চ্যালেঞ্জ বলে মনে হয় কিনা, সেই জায়গাটা আসলে কিভাবে ম্যানেজ করেন? চ্যালেঞ্জ তো অবশ্যই, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ যখন আমি একটা গান নতুন করব, সেই গানটার কিন্তু প্রত্যেকটা পার্টেই কিন্তু একটা বাজেটের বিষয় থাকে। তো লাকিলি আমার এই গানটা যিনি লিখেছেন শ্রদ্ধেয় কামরুল ইসলাম চৌধুরী স্যার, তো উনি ওনার গান উনি লিখেছেন এবং এই গানটা সম্পূর্ণ সবকিছু উনি প্রডিউস করেছেন। তো সেই জন্য আসলে এই গানটা আমি করতে পেরেছি এবং ওনার লেখা আমি আরও একটা গান করেছি যেটা গেলি ছাড়িয়া নামে 2024-এ মুক্তি পেয়েছে। ওই গানটা একটু ফোক বেসড একটা গান ছিল, তো গানটাতে ভালো সাড়া পাচ্ছি এবং আসলে যে কোনো নতুন গান রিলিজ করতে গেলে সেটার পেছনে তো আসলে অনেক কষ্ট থাকে, এর জন্যই আমার একটা গান রিলিজ করতে অনেকটা সময় নিয়ে আমি গান রিলিজ করি। হ্যাঁ, এই গানটা কতদিন ধরে কাজ করেছেন বা কতদিন আগে রিলিজ হয়েছে এই গানটি? এই গানটার আমি রেকর্ডিং করেছি জানুয়ারি মাসে এবং তারপর গেল এপ্রিল মাসে এটার ভিডিও শুটিং করেছি এবং তারপর গত 10 জুন আমার জন্মদিনে গানটা রিলিজ করেছি। বাহ, বেশ ভালো। গানটার জন্য দর্শকদের কাছ থেকে বা শ্রোতাদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো, কারণ এখন তো আসলে সবাই জানে যে মানুষের কাছে পৌঁছানোর জন্য বুস্ট করতে হয়, কিন্তু আমার এই গানটা যারা শুনেছে, যত ভিউ হয়েছে বা যারা শুনেছে সব কিছুই রিয়েল এবং সবাই আমাকে দেখা গেছে মেসেঞ্জারে টেক্সট করছে বা এমনিতে যারা আমার খুব পরিচিত, তারা যাদের সাথে দেখা হচ্ছে, তারাই গানটার জন্য আমাকে অনেক শুভকামনা জানাচ্ছে, যেটা খুবই একটা ভালো লাগার বিষয়। একদমই তাই। আমরা কি গানটা শুনবো নাকি দুটো লাইন এখন আপনার কণ্ঠে? জি, শোনা যেতে পারে। তো আমার এই গানটি লিখেছেন জনাব কামরুল ইসলাম চৌধুরী এবং সুর এবং সঙ্গীত করেছেন সালমান জাইম। শুনছি। হৃদয় জুড়ে মধুর সুরে তোমায় করি ধারণ, এক পলকে আড়াল ঘরেও করি স্মৃতি চারণ, ভাবনা তোমার মিছিল করে অবিরত মনটাতে, তুমি আমার দিবানিশি প্রতি মিনিট ঘন্টাতে, হাসি মুখে মরতে পারি যদি রাখো মায়াতে, যেদিকে যাই থাকো তুমি মিশে আমার ছায়াতে, তুমি
স্বপ্ন চাদরে অনুভবে আদরে খুশির ঢলে ব্যথার জলে তুমি জীবনটাতে ভাবনা তোমার মিছিল করে অবিরত মনটাতে তুমি আমার দিবানিশি প্রতি মিনিট ঘন্টাতে। গানের কথাগুলো সুন্দর। ধন্যবাদ। যখন কোনো একটি গান গেয়ে থাকবেন, মানে ডিসিশন তো একটা নেবার ব্যাপার থাকে যে এই গানটি গাইবো কি এই গানটি গাইবো না, সেখানে লিরিক কতটা ইম্পর্ট্যান্ট ম্যাটার করে আপনার কাছে? আসলে লিরিকটা ফার্স্ট ইম্পর্টেন্ট। লিরিক যদি ভালো না হয়, একটা গানের অনেক মিউজিক করা হলো, অনেক মিউজিক ভিডিওতে অনেক কিছু রাখা হলো, কিন্তু গানের কথাগুলোই যদি সুন্দর না হয়, তারপর গানের সুরটা যদি শ্রুতিমধুর না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই গানগুলো টিকে থাকে না। আমরা যে পুরনো গানগুলো দেখি, যেই গানগুলো আমরা গাই এখনও, আমাদের শ্রদ্ধেয় যারা শিল্পী আছেন, আমার তো খুব পছন্দের শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনাদের গানগুলো কিন্তু মানে প্রত্যেকটা গানের কথা শুনলে, সুর শুনলে বারবারই সেই গানগুলো শুনতে ইচ্ছা করে। তো গানের কথাটাই মূলত গানটাকে বাঁচিয়ে রাখে আমার মনে হয়। একই সাথে সুরের কথাও আমি বলবো। সুর তো অবশ্যই ইম্পর্টেন্ট। গানের কথা এবং সুরটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তারপর আসে গায়কি, মিউজিক কম্পোজিশন, সব কিছুই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো মানুষের তো একটা আইডল থাকে না, যে একটা আদর্শ হিসেবে আমি দেখছি। আপনি বলছিলেন যে শ্রদ্ধার সঙ্গীত শিল্পী রুনা লায়লা বা সাবিনা ইয়াসমিনের কথা, তারা তো আছেনই, কিন্তু যদি ফলো করবার কথা হয় তাহলে আসলে কাকে বেশি ফলো করা হয়? ফলো করা হয় আসলে ছোটোবেলা থেকে আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামকে বেশি ফলো করি, যেহেতু আমি স্টেজে পারফর্ম করি। তো আমি গান শিখেছি আমার বাবার কাছে ছোটোবেলা থেকে। তো আমার বাবা সব সময় চাইতেন যে আমি খুব পারফর্ম করে গান করি। আমি যখন একদম ছোট, তখন আমি টেবিলের উপর দাঁড়িয়ে গান করতাম, কিন্তু আমার বাবা পেছনে হারমোনিয়াম বাজাতেন। আমি তখন থেকে স্টেজে একদম রুনা লায়লা ম্যাম যেভাবে পারফর্ম করেন সেভাবে আসলে পারফর্ম করতাম, অনেক এক্সপ্রেশন দিয়ে, এবং হাতে আংটি, ওনার আংটিগুলো আমিও আংটি পরতে খুব পছন্দ করি, যদিও অত বেশি না, কিন্তু ওই যে একটা তার যে স্টাইলটা, সেই স্টাইলটা আমি ছোটবেলা থেকে আইকনিক একটা স্টাইল, একদম আইকনিক একটা স্টাইল। এবং তার যে অনেক পুরনো যে ভিডিওগুলো, সেখানেও তার যে স্টাইল, ওইরকম স্টাইল আসলে এখনকার সময়ে অনেকের দেখা যায় না। তো সেই জিনিসগুলো আমি যেহেতু ছোটবেলা থেকে তাকেই দেখতাম, আমি সাবিনা ম্যামের গান করতাম কিন্তু পারফর্ম করতাম রুনা ম্যামের মতো একদম ছোটবেলা থেকে, এবং এটা আমার বাবার মানে আমার বাবা আমাকে শিখিয়ে দিতেন। তো সেই জন্য আসলে রুনা ম্যাম অনেক, যেহেতু উনি সাজতেন অনেক সুন্দর করে, এখনও সাজেন, তো ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো। এবং আমি আসলে যদি ফলো করেন বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমি রুনা ম্যামকে ফলো করি। আচ্ছা, একটু ছোটবেলার কথা তো কথা প্রসঙ্গে চলেই আসলো, বলছিলেন বাবার কথা, তো তার মানে বাবাই নিশ্চয়ই আপনাকে ইন্সপায়ার করেছে গানের ব্যাপারে। একদমই। বাবা কি চেয়েছিলেন যে তার মেয়ে সঙ্গীত শিল্পী হোক বড় হয়ে? একদমই একদমই। আমার গান গাওয়াটাও আমার বাবার ইচ্ছেতে, এবং মানে আমার বাবার খুব ইচ্ছে ছিল আমার মেয়েকে টেলিভিশনে দেখা যাবে। তো তখন তো বাংলাদেশে একটা মাত্র চ্যানেল ছিল, এবং সেই চ্যানেলটাতে গান গাওয়ানোর জন্য আমার বাবা অনেক কষ্ট করেছেন। অনেক আসলে অনেকের কাছে তখন তো এখনকার মতো এত সহজ ছিল না একটা টেলিভিশন চ্যানেলে যাওয়া, যেহেতু তখন আমাদের দেশে একটাই টেলিভিশন ছিল, এবং সেখানে যাওয়া, সেখানে কোনো একটা অনুষ্ঠানে ঢোকা, এটা খুবই একটা কঠিন বিষয় ছিল। তো আমার বাবা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই সময়টাতে পারেননি। তো এর জন্যই আসলে টেলিভিশনের প্রতি আমার নিজেরও একটা আলাদা ঝোঁক আছে, যে আমার যদি সামনে হয়তো 2-3টা প্রোগ্রাম একসাথে থাকে, আর যদি একটা টেলিভিশনের প্রোগ্রাম থাকে, আমি সবসময় টেলিভিশনটাকে বেশি প্রায়োরিটি দিই। হ্যাঁ, কারণ আমার বাবা যখন আমাকে টেলিভিশনে দেখে, আমার বাবা অনেক খুশি হয়, এবং এই জিনিসটাতে আমি অনেক বেশি খুশি। বাবা কখনো এটা বলেন কিনা যে না তুমি যেটা গেয়েছো এটা ঠিক হয়নি? সবসময় সমালোচক কিনা? সমালোচক বলতে অনেক বেশি সমালোচক। এবং আমার বাবা খুব কম সময়ই আমাকে বলেন যে এটা খুব ভালো হয়েছে, এই জিনিসটা সে অনেক কম সময় বলেন। এবং যখন বলছেন তার মানে সেটা আসলেই ভালো হয়েছে। এবং যখনই দেখেন তখনই আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, যে তোমার এখানে এখানে ভুল হয়েছে, এগুলো ঠিক করো। তো আলহামদুলিল্লাহ এখনো সেটা যে আমি শুনতে পাচ্ছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। একেবারেই তাই। আমরা আরো একটি গান কি শুনবো এখন? অবশ্যই। কোন গানটি শুনছি?
তাহলে আমার খুব পছন্দের একজন শিল্পী শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের একটা গান করছি, গানটা আমার খুব পছন্দের, আমি একটু দর্শকদেরকে শোনাই। ঠিক আছে। ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না, রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। অশ্রু আমার দেখতে যদি সাগরকে দেখতে চাইতে না, অশ্রু আমার দেখতে যদি সাগরকে দেখতে চাইতে না, সাগরের জল দেখায় বেশি, সাগরের জল দেখায় বেশি, আমার চেয়ে বেশি বয় না, বেশি বয় না। ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। বাহ, আপনার তো এখন পর্যন্ত প্রায় 10 থেকে 11টি মতন মৌলিক গান রিলিজ হয়েছে, কি পরিকল্পনা আছে আগামীতে আপনার? আগামীতে আমার আরও আসলে মৌলিক গানগুলো, যেহেতু এখন আমি আমার নিজের চ্যানেলে কাজ করছি, নিজের চ্যানেলের জন্য কাজ করছি, এবং আমার শ্রদ্ধেয় আরেক শিক্ষক আছেন তাহের আফরোজ ম্যাম, উনি আসলে মূলত উনি লেখালেখি করেন, ওনার বই আছে, ওনার কবিতার বই আছে, তো উনি অনেকগুলো গান লিখেছেন এবং সেই গানগুলো মোটামুটি মিউজিকও করা হয়েছে। তো আমার ইচ্ছা আছে যে আস্তে আস্তে আসলে বছরে অন্তত, এখন থেকে বছরে অন্তত 2-3টা গান যেন আমি আমার চ্যানেলে দিতে পারি, আমার নিজের মৌলিক গানগুলো যেন আমি রিলিজ করতে পারি। তো সামনে সেই জন্য আরও নতুন কিছু গানের কাজ চলছে। অবশ্যই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।